আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খুলনা যশোরের নির্বাচনী জনসভায় নারী ইস্যুতে জামায়াতের কঠোর সমালোচনা তারেক রহমানের। ভোট গণনায় বিলম্ব প্রতিহতের নির্দেশ। আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কোথায় ষড়যন্ত্রের পথ পেতে বসে আছে। সামনাসামনি মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র করছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। বললেন নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে জনগণ। ঠেলার নাম বাবাজি, এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে। গণভোটে হা বলো। সারা দেশে প্রার্থীদের জমজমাট প্রচার, ভোটারদের মন জোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কথার লড়াই। মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, পুজো করতে পারবে না, ঘরের মধ্যে বোরখা পরে বসে থাকা লাগবে। ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদেরকে ভূমিদখলের ভয় দেখায় না। নির্বাচন ঘিরে সহিংসতা ঠেকাতে কঠোর ইসি। রাজধানী সহ বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর পেট্রোলিং, মব সহিংসতা নিয়ন্ত্রণের পরামর্শ টিআইবি। প্লট দুর্নীতির আরও 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে টিউলিপ, ববি, আজমিনার। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নিউ মোরিং টার্মিনাল ইজারার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালো পতাকা মিছিল। যেগুলো আছে সবগুলা বন্ধ, টোটালি বন্ধ। কর্মচারীরা যে পর্যন্ত দাবি আদায় না হয় এই পর্যন্ত ঘরে ফিরবে না। অথর্ব চেয়ারম্যান, অথর্ব উপদেষ্টা যদি আপনার দেশের স্বার্থ না বুঝে তাহলে তার কেউ বুঝবে না। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ভোট গণনায় দেরি করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পক্ষের কুরুচিপূর্ণ পোস্টের সমালোচনা করেন তিনি। বলেন, নারী অবমাননাকারী গোষ্ঠী ভোট বিতর্কিত করতে চায়। নির্বাচনের আগে যারা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের বিষয়ে নারীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জানান, বিএনপি নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে। প্রচলিত ধারা ভেঙে নির্বাচনী সফরের বড় অংশে বাসে যাতায়াত করলেও সময় স্বল্পতা এবার বিএনপি চেয়ারম্যান খুলনায় গেলেন হেলিকপ্টারে। ক্লান্তিহীন ধানের শীষের সেনাপতি প্রায় 2 দশক পর হাজির হন রূপসাপাড়ের মানুষের মাঝে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের জনসভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতের আমিরের পোস্টের সমালোচনা করেন তারেক রহমান। প্রশ্ন তোলেন, জামায়াতের নারীদের পরিচয় নিয়েও। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। খুলনা জনসভা শেষে হেলিকপ্টার করেই যশোরের বিরামপুর স্কুল মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। করতালিয়ার স্লোগানে জিয়া পরিবারের উত্তরসূরিকে স্বাগত জানায় জনসমুদ্র। 7 জেলার 22টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তারেক রহমান। এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে
রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে, এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশপ্রেমিকদের সমর্থন দিয়েছে এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে। নির্বাচনকে বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, এদেশের মানুষ 17 বছর ভোট দিতে না পারলেও তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে, যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। যশোর অঞ্চলের বন্ধ চিনিকল চালু ও ফুল রপ্তানি করা সহ বিএনপির নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। কাজেই জনগণের যদি সমর্থন আমাদের যশোর থেকে পরে হেলিকপ্টারেই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। এরপর বরিশাল বিভাগীয় জনসভার মাধ্যমে বিএনপি চেয়ারম্যানের ঢাকার বাইরের নির্বাচনী প্রচার শেষ হবে। পূর্ব থেকে শুরু, মধ্যাঞ্চল উত্তরাঞ্চল ঘুরে পশ্চিমে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই বিনিদ্র ছুটে চলা দিন রাতের ফারাক ভুলে মানুষের কাছে ফেরা যেন এক অনন্য অসাধারণ অনুভূতি তৈরি করছে বিএনপির নেতাকর্মীদের মনে। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়া রহমান, খালেদা জিয়ার হাত ধরে তারেক রহমানের উপরেই আস্থা রাখবে। তারেক বসন্তে উবে যাবে সব ষড়যন্ত্র, পাল্টে দিবে ভোটের হিসেব নিকেশ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, যশোর। নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটি দল শুরু থেকে গণভোট হ্যার বিপক্ষে ছিল, তবে মানুষের চাপে পড়ে এখন হ্যার পক্ষে এসেছে। ডাক্তার শফিকুর অভিযোগ করেন, একটি দল নারীদের হেনস্থা করার পর তার প্রতিবাদ করায় তারা জামায়াতের পেছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলার সাহস না থাকার কারণেই পেছন থেকে ষড়যন্ত্র চলছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার, চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির। দিনের শুরুতেই কক্সবাজারের মহেশখালীর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেন জামাত আমির। বক্তব্যে তিনি বলেন, একটি দল সামনে থেকে মোকাবেলার সাহস হারিয়ে ফেলেছে, সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। তবে শুধু কথার লড়াই না, দিচ্ছেন প্রতিশ্রুতিও। নেতারা বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবেন তারা। কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে দিনের দ্বিতীয় জনসভায় জামাত আমির বলেন, গণভোটে হ্যার বিপক্ষে ছিল একটি দল, এখন অবস্থা বেগতিক দেখে অবস্থান পাল্টেছে। পুরনো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের, ঠেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে, গণভোটে হা বলো। পরে লোহাগাড়ার পদুয়ায় আরেকটি নির্বাচনী সমাবেশে দুর্নীতিবাজদের কাছ থেকে লুটের টাকা ফিরিয়ে আনার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। আমাদের দেশের 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে আনা। এরপর সীতাকুণ্ডের পথসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই একটি দল ষড়যন্ত্র করছে।
সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের সবশেষ সমাবেশে অংশ নিয়ে ডাক্তার শফিকুর বলেন, কোনো অপবাদ দিয়ে জামাতকে ঠেকাতে পারবে না। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। জামাত আমির বলেন, পাহাড় থেকে সমতল ও ধর্ম বর্ণ কোনো পার্থক্য থাকবে না, সবাই বাংলাদেশি, এই পরিচয়েই সমান অধিকার নিশ্চিত করা হবে। আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। শামীম রেজা, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশ জুড়ে প্রচারণার উত্তাপে গরম নির্বাচনী মাঠ। গ্রাম থেকে শহর ভোটারদের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সব আসনে সব দলের গণসংযোগ, সমাবেশ সহ নানা কর্মসূচি চলছে দিনভর। প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়ে ভোট চাইছেন নিজ নিজ মার্কায়। সম্প্রীতির বন্ধনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল দেশকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। আমি একজন সেবক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তোমরা মৃত্যুঞ্জয়ী বীর হবে। আমার সন্তানরা আমরা যা করতে পারি নাই, তোমরা তা করে দেখাবে। রাউজানের নির্বাচনী পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দিনভর গণসংযোগে রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা সহ অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাসমুক্ত গড়ন লাইগু সন্ত্রাসমুক্ত হইলে এই মেডিহালা সরাইল মেডিহাইতুদে ইয়ান বন্ধ হয়ে যাবে। খুলনা 5 আসনে গ্রাম, পাড়া, মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলে কি যে তোমরা দাবি করলে ভোট দিলি, আমার হিন্দু দিদি, কাকিমা, পিসিমা শাখা সেতুর করতে পারবে না, পুজো করতে পারবে না, ঘরের মধ্যে বোরখা পরে বসে থাকা লাগবে। এটা মিথ্যা কথা। সিলেট 1 আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে প্রচারণা চালিয়েছেন সিলেট 4 আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিএনপিকে জয়ী করতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অন্যদিকে সিলেটকে সম্প্রীতির শহর আখ্যা দিয়ে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন সিলেট 1 আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। 6টা আসনে আমাদের যারাই বিএনপি সমর্থিত সবার জন্য আমরা আবেদন করব, প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। আমাদের কিছু কর্মীরা মাঝে মধ্যে আপত্তি দেয় যে ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন হচ্ছে। তো এটা তো ঠিক না। আসলে সবাই মিলে আসলে একটা সুন্দর নির্বাচন করি। দিনাজপুর 5 আসনে এনসিপির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের নির্বাচনী পদযাত্রা হয়েছে। এতে যোগ দেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই প্রচারণায় অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, কমান্ড ট্যাঙ্কের ভয়কে উপেক্ষা করে, মিলিটারি গোলা বারুদের ভয়কে উপেক্ষা করে যেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদেরকে ভোট দখলের ভয় দেখায় না। পঞ্চগড় 1 আসনের প্রত্যন্ত গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন শাপলাকুলি মার্কায়। অন্তত 10-15-20টার মতো পথসভা করছি, উঠান বৈঠক করছি। এরপরে আমরা আমাদের জায়গা থেকে বাজারগুলোতে বিকালের পর থেকে 3 থেকে 4টা পথসভা করছি। কুমিল্লা 9 আসনের লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় অংশ নেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। ফেনী 2 আসনে প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন জামায়াত সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
রংপুরের ৬টি আসনেই জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। নড়াইল ২ আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু। নাটোর ৩ আসনে গণসংযোগ সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। নাটোর ৪ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী আব্দুল হাকিম। লালমনিরহাটের ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যে কোনো সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসি। টহল ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে যৌথ বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, কেউ ভোট চুরির চেষ্টা করলে বিপদে পড়বেন। আর আরেক কমিশনার আব্দুর রহমানুল মাসুদ সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৫০ সহিংসতা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো মানুষ। দু একদিনের মধ্যে সহিংসতা আরও বাড়তে পারে এমন শঙ্কা রয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে প্রশ্ন করা হলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, এ ব্যাপারে সজাগ আছে কমিশন। স্ট্রাইকিং ফোর্স নামবেন, তাদের মুভমেন্ট আরও ভিজিবল হবে এবং চেকপোস্ট, এগুলো যে বর্ডার এরিয়া, অস্ত্র উদ্ধার, এগুলো আরও দৃশ্যমান হবে কালকে পরশু থেকেই। সুতরাং আপনারা যেরকম আশঙ্কা করতেছেন যে নির্বাচন এগোচ্ছে, সহিংসতা বাড়বে, প্রিভেন্টিভ মেজার হিসেবেও আমরা আমাদের প্রস্তুতি আরও বহুগুণে বেড়ে যাবে এই কয়েকদিনে। পক্ষের ভোট একটা যুদ্ধ, এখানে উত্তেজনা থাকে, কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় আশা করব যে সংশ্লিষ্ট পক্ষগণ সংযমের পরিচয়, ধৈর্যের পরিচয়। ভোট চুরি, জাল ভোট অর্থাৎ ভোট কারচুপির সাথে কেউ জড়িত থাকলে পার পাবে না হুঁশিয়ারি দেন এই কমিশনার। কেউ কেউ বলতে চাচ্ছেন যে ছেলে মানুষও কি বলে যে জাল ভোট দেওয়ার জন্য বুরকা পরে আসবেন বা একই ব্যক্তি বারবার আসার জন্য বুরকা পরবেন। এটা এইবার কোনোভাবে এটা সুযোগ পাবে না এবং এটি যারা করার প্ল্যান প্রোগ্রাম করছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এ ধরনের অ্যাটেম্প নিলে তারা নিশ্চিত বিপদে পড়বেন এবং সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন। জানান, সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন মন্ত্রণালয় এখনো গণভোটের হ্যানার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমন অভিযোগ পেয়েছে ইসি। আমাদের কাছে কেউ কেউ জানিয়েছেন, লিখিতভাবেও দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে ইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোটারদের সচেতন করতে নিয়মিত টহলের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। ভোটারদের আস্থা ফেরাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুরো দমে টহল কার্যক্রম শুরু করেছে যৌথ বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এদিকে বরিশালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে। সেনা সদস্য, র্যাব, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি বিএনসিসি সদস্যরাও দায়িত্ব পালন করবে নির্বাচনে। রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। সরকার শুধু সংস্কারের চিন্তা করেছে, বাস্তবায়নের ঝুঁকি বিবেচনায় নেয়নি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদ পতন পরবর্তী ১.৫ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু, বিচারের এই প্রশ্ন সবসময় থেকে যাবে। ভোটের লড়াইয়ে লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান নয় বলে অভিযোগ তার। টিআইবি জানায়, তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের প্রাণ গেছে। ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন নিহত, ১,৩৩৩টি অস্ত্র নিখোঁজের তথ্য উঠে আসে গবেষণায়। বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্পদের হিসেব না দেওয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা লঙ্ঘিত হয়েছে। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। আরও বলা হয়, অর্থ, পেশি ও ধর্মভিত্তিক রাজনীতির হাতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব অনেকটাই জিম্মি। এই জায়গায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। টিআইবির মতে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ভূমিকা চরম হতাশাজনক। সংস্কারের নামে যা করার চেষ্টা করা হয়েছে তা গণমাধ্যমকে আরও বেশি শৃঙ্খলিত করবে। রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র দুটি আমাদের জুলাই আন্দোলন থেকে, আমি পরিষ্কারভাবে বলছি, আবার বলছি, কোনো শিক্ষা গ্রহণ করেনি।
তারা তাদের স্বার্থটা বজায় রাখতেই চায় এবং সেইটার কারণেই কিন্তু একেবারে ঐকমত্য কমিশনের আলোচনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যে নেগেটিভটা তাদের কাছ থেকে শুনেছি যে রাজুকের প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলার রায় দিল আদালত। শেখ হাসিনার সঙ্গে এবার তার দুই ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। যার নামে প্লট সে আজমিনা সিদ্দিক রূপন্তীকে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। তার বোন ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছর করে 4 বছরের কারাদণ্ড হয়েছে। এই মামলায় রাওদান মুজিব সিদ্দিক ববিরও 7 বছরের সাজা হয়েছে। এছাড়া রাজু ও গণপূর্তের সাবেক 18 কর্মকর্তাকে 2 মামলায় 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এই মামলার রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। শুরু হলো দিন গণনা। 10 দিন পরে কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে মুখিয়ে ভোটাররা হিসাব রাখছেন ভোটের আগে প্রার্থীদের উচ্চারিত প্রতিশ্রুতিগুলো। তারা বলছেন উন্নয়নের আশা দেখালেও আসনগুলোর গভীর সমস্যার সাথে প্রার্থীদের সংযোগ কম, নেই তেমন পরিকল্পনা। নির্বাচনী প্রচারণার আর মাত্র 8 দিন সময়। এরই মধ্যে ভোটারদের মন জয় করতে ছুটছেন প্রার্থীরা। মিছিল, গণসংযোগে প্রতিশ্রুতির বার্তা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। সোমবার দিনভর রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এলাকা নিয়ে ঢাকা 10 আসনে প্রচারণা চালান প্রার্থীরা। জনগণের রায়ের ভিত্তিতে নিশ্চিত করতে চাই। তবে রাজপথ যখন প্রার্থীদের দখলে, অলিগলিতে ভোটাররা হিসাব করছেন বাস্তবতার। ঢাকার বেশিরভাগ এলাকাই একই সাথে আবাসিক, বাণিজ্যিক। ভোটাররা বলছেন এগুলোর গুণগত দিক বিবেচনায় আনতে হবে প্রার্থীদের। সেই সাথে দাবি হারানো ঐতিহ্য ফেরানোর। ঢাকা কলেজ, সিটি কলেজ এরা একটা গ্যালজাম ফ্যাসাদ করে, তো এক্ষেত্রে ব্যবসায়ীদের সমস্যা হয়। ধানমন্ডিতে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আসুক, মানে যে দলই ক্ষমতায় আসুক, আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা যেমন স্মুথনেস, আমরা যেমন স্মুথলি কথা বলতে পারি। বাসার কাছে এসে বাসার সময় মতো পৌঁছতে পারেন, ওইখানে অনেক সময় লেগে যায়। ভোটাররা বলছেন ঢাকার জরুরি নাগরিক সেবাগুলো অব্যবস্থাপনায় জর্জরিত। এসব ক্ষেত্রে প্রার্থীদের প্রতিশ্রুতি থাকলেও স্পষ্ট নয় তাদের পরিকল্পনা। ডামাডোলের আড়ালে প্রার্থীদের ভাবনাতেই নেই অনেক সামাজিক সমস্যাও। জলাবদ্ধতার কথা বলেছেন, তারপরে অন্যান্য সমস্যাও কিছু বলেছেন। না করলেও কিছু করার থাকে, না করলেও কিছু করার থাকে না, এটাই তো আর কি। মিথ্যা কথা ভোট নেয়, নিয়ে মনে করেন প্রতিশ্রুতি রাখে না। অনেক মন্ত্রী এমপিও গেছে, তো কোনো পাইনি আমাদের এখানে যে একটা খেলার মাঠ, একটা বাচ্চাদের মধ্যে সুব্যবস্থার মধ্যে খেলার মাঠ, এরকম কোনো ব্যবস্থা হয় না। যারা প্রার্থী হয়, যারা সংসদে যাবে, তারাও চিন্তা ভাবনা করবে যে এখন যে ভালো কাজ করার জন্য তাদের চেষ্টা করবেই। ঢাকায় এলাকাভেদে লোক সমাগম, যানজটের তীব্রতা অনুযায়ী আলাদা পরিকল্পনা প্রয়োজন মনে করেন ভোটাররা। ভোটের বাকি আর মাত্র 10 দিন। প্রচারণায় প্রার্থীদের দম ফেলার ফুরসত না থাকলেও ভোটাররা অনেক বেশি সচেতন এবং চিন্তাশীল। তারা বলছেন একজন প্রার্থী তার নিজ সংসদীয় আসনকে কতটা চেনেন, কতটা আন্তরিক সেই এলাকার সমস্যাগুলো নিরসনে তার বিবেচনাতেই পাবেন ভোট। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় মাতলেন ব্যারিস্টার জাইমা রহমান। হাস্যোজ্জ্বল আড্ডায় উঠে আসে নানা সিরিয়াস বিষয়। আগামী ঢাকা কিংবা বাংলাদেশ কেমন দেখতে চায় তরুণ শিক্ষার্থীরা, তাই জানতে চান ব্যারিস্টার জাইমা। তুলে ধরেন বাসযোগ্য ঢাকা নিয়ে প্রত্যাশার কথা। বললেন সাইবার বুলিং নারীর মত প্রকাশে বাধা। একবার এই টেবিল তো আবার অন্য টেবিলে। রাজধানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মন খুলে আলাপ করলেন তারেক জুবাইদা দম্পতির একমাত্র উত্তরসূরি ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান। আপাতত এমনিতে আপনারা যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে চান, কোথায় যান? ঢাকায় তো আড্ডা দেওয়ার জায়গা। শিরোনাম চায়ের আড্ডা। বনানী ডিওএইচএস মাঠে, তাই ছিল না ধরা বাঁধা বিষয় বা ইস্যু। বৈঠকি মেজাজে জাইমা রহমান শুনলেন, জানলেন, বুঝলেন তারুণ্যের মেট্রোপলিস ভাবনা। মন খোলা আলাপচারিতায় মেলে ধরলেন নিজের চিন্তা আর অভিজ্ঞতার ডালি। ওই ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছেই রয়েছে। We have to open it up, the platform.
জাইমা রহমান শঙ্কিত সাইবার বুলিং নিয়ে। শুধু আইন নয়, জোর দিলেন এর প্রয়োগ, সচেতনতা ও সামষ্টিক জ্ঞানের উপর, যা নারীর মুক্ত মত প্রকাশের সুযোগ করে দিবে। অন্যদেরকে ওভাবে অ্যাটাক করতে না, সারাক্ষণ ক্ষতি করতে না, বুলিং করতে না কোনো দিক থেকে। আচ্ছা ঠিক আছে, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইড বাই সাইড। সাইবার বুলিং এর জন্য আরো মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওটা করার মানে সাহস থাকে না। রিপোর্টিং এর ওরকম কোনো স্টেপ নেয়, যদি থাকে ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। অথবা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগবে। নগর পরিকল্পনা নিয়ে নিজের মতামত ও দৃষ্টিভঙ্গির কথাও জানান জাইমা। গুরুত্ব দিলেন সড়ক নিরাপত্তায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগানো, মেধা পাচার রোধ, চাকুরির নিরাপত্তার মতো বিভিন্ন বিষয় উঠে এলো আড্ডায়। ঢাকাতে ওরকম কমিউনাল স্পেসেস নাই, মনে করেন কমিউনাল লাইব্রেরি, মানে পার্কও, যেখানে হয়তো কমিউনিটি সেন্টারসও, মানে মানুষের যে আসবে মিশবে একটা জায়গা, ওইটা যদি আরো বানানো হয় তখন হয়তো বা নিরাপত্তার দিক দিয়েও একটা মানে একটা বেনিফিট। আর এবং সবাই হয়তো বা অত ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে ইন্টারাকশনে। ফ্লাইওভার অনেকগুলো ক্রিস ক্রসিং, কিন্তু ওরকম পার হওয়ার মতো সুযোগ সুবিধা কিন্তু অনেক জায়গায় নাই। নিরাপদ কর্মক্ষেত্র, যৌক্তিক কর্মঘণ্টা, অবসর আর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেন তারেক কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। There's like part-time jobs for undergrads. Also internship, mentorship programs also prevalent now. সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি হৃদরোগ চিকিৎসা ও ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে মহাখালী করাইল আনসার ক্যাম্পে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ক্যাম্প পরিদর্শনে যান তিনি। খোঁজ নেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। চিকিৎসা কার্যক্রম বিষয়ক নানা পরামর্শও দেন জুবাইদা রহমান। তার সাথে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার। ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যান উপদেষ্টা আব্দুস সালাম সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা ছিলেন। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং তার স্ত্রী সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। গভীর রাতে উত্তরার বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার দুপুরে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিমানের এমডি শফিকুর রহমান ছাড়া বাকি আসামিরা হলেন তার স্ত্রী বিথি এবং বাসার 2 গৃহকর্মী রূপালী খাতুন ও সোফিয়া বেগম। খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকার পাশাপাশি নিয়মিত মারধর সহ পাশবিক নির্যাতন করা হতো শিশুটিকে। নির্বাচনী প্রচারণায় বিএনপি বাধা দিচ্ছে, ছিঁড়ে ফেলছে বিলবোর্ড, ব্যানার, এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দাবি করা হয় হাতিয়ায় বিএনপি আওয়ামী লীগ একত্রে হামলা করেছে, এতে কমপক্ষে 30 জন আহত হয়। ঘটনা 3 দিন পার হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। এছাড়া শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় 40 জনকে আগাম জামিন দেয়ায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গণভোট নিয়ে বিএনপি চেয়ারম্যান সমর্থন করলেও নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালাচ্ছে বলেও দাবি করে এনসিপি। আমরা বিশ্বাস করি যেই বিএনপি তারা 17 বছর ধরে তারা লড়াই করেছে, আমরা একই সাথে লড়াই করেছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারা আগের মতো মারামারি, কেন্দ্র দখল এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেই ব্যবহার করে নির্বাচনে জিতার যে কাজটি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, সেই প্রচেষ্টা তারা করবে না, এটা আমরা বিশ্বাস করি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারীরা। সিন্ডিকেটের কমিশন বাণিজ্যের জন্যই নির্বাচনের আগে তড়িঘড়ি করে চুক্তি বলে অভিযোগ করেন তারা। এদিকে শ্রমিক কর্মচারীদের টানা 3 দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম কার্যত অচল। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকালে চট্টগ্রাম বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল বের করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আগ্রাবাদ বনানী এলাকায় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিক কর্মচারীদের মিছিল, স্লোগান, বিক্ষোভে উত্তাল হয়ে উঠে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকা। এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা।
সরকারের এজেন্ডা। আজকে এই সরকার আপনাকে বলবো, আপনি কেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের উঠে পড়ে লেগেছেন? আপনি কোনো নির্বাচিত সরকার না, আপনি কেন কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এত দ্রুত এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন? আমরা আগামীকাল অবরোধের ডাক দিয়েছি 2টি পয়েন্টে, সে অবরোধ আমরা করব। বন্দরের ইজারা কোনো প্রকারেই কোনো বিদেশিদের কাছে দেওয়া যাবে না। নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্ত নিবে জনগণকে ঐক্যবদ্ধভাবে জনগণের মেনটেন নিয়ে সেটা আমরা যদি গ্রহণযোগ্য হয় মেনে নিব। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে বিদেশি অপারেটরের সাথে চুক্তির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে বন্দরের শ্রমিক কর্মচারীরা। একটি সিন্ডিকেটের আর্থিক লাভ তথা কমিশন বাণিজ্যের জন্যই চুক্তি হচ্ছে বলে অভিযোগ বন্দর রক্ষা পরিষদের। সংবাদ সম্মেলন করে মঙ্গলবারও বন্দরে 24 ঘন্টা কর্মবিরতি ঘোষণা করে সংগঠনটি। পাশাপাশি বন্দর চেয়ারম্যান সহ কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবি করে। বাংলাদেশে যতগুলো প্রজেক্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার করেছিল সমস্ত প্রজেক্ট বাতিল করে এই প্রজেক্টের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই কাজটি করছে। আমরা আজকের এই সভা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক, চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। টানা 3 দিন ধরে কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে প্রায় অচল অবস্থা চলছে। জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য উঠানো নামানো, ডেলিভারি কার্যত বন্ধ। সব বন্ধ, মানে অপারেশন কাজ যেগুলো আছে সবগুলা বন্ধ, টোটালি বন্ধ। কর্মচারীরা যে পর্যন্ত দাবি আদায় না হয় এই পর্যন্ত ঘরে ফিরবে না। অথর্ব চেয়ারম্যান, অথর্ব উপদেষ্টা যদি আপনার দেশের স্বার্থ না বুঝে তাহলে তার কেউ বুঝবে না। ওরা তো আওয়ামী লীগের তো আরো বড় ফ্যাসিস্ট। বিদেশি অপারেটরের সাথে চুক্তির বিরুদ্ধে আন্দোলনের দায়ে বদলি করা 16 কর্মচারীকে পানগাঁও বন্দরে বদলি করলেও এ আদেশ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তারা। চট্টগ্রাম বন্দরের শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি এখনো প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তি দেশের অনুকূলে থাকলে হবে, তা না হলে হবে না। অচল অবস্থা আমি যেটা মনে করি একেবারে অহেতুক করছে। আমি পোর্টকে বলেছি যেটা তারা মনে করে পোর্ট অথরিটি যেটা তাদের জন্য ভালো হয় ওইটাই করবে। এখনো শেষ হয়নি, যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। জাতীয় নির্বাচন কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সংলাপে তিনি জানান, নানামুখী অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমিত, তবুও অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। প্রেস সচিব জানান, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নিয়মিত মিথ্যা তথ্য ছড়াচ্ছে, বিভিন্ন জন নামে বেনামে ইউটিউব চ্যানেল খুলেও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ তার। বলেন, মিথ্যা খবর প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি ব্যবস্থার সুযোগ থাকা উচিত। চীন জাপানের সাথে সামরিক চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ এমন দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী সরকার এগুলো চালিয়ে যাবে কিনা কিংবা ধারাবাহিকভাবে কাজ করবে কিনা এমন প্রশ্ন অনুমান নির্ভর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বিমানের পরিচালক হতে পারেন কিনা এই প্রশ্নেরও জবাব দেন খলিলুর রহমান। চীনের সাথে হচ্ছে, জাপানের সাথে এগ্রিমেন্ট হওয়ার কথা, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু পরবর্তী সরকার ক্যারি অন যদি না করে, ইন দ্যাট কেস স্যার আপনাদের প্রমিসেস কি হবে? আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন। শুভরাত্রি।